ওকে, তো লাস্ট ডে যতটুকু আমরা ডিসকাস করেছি সেই দুটো টপিক, একটা ছিল ইন্টেরিয়ার স্ট্রাকচার অফ দি আর্থ আর একটা টপিক ছিল রকস। তো আমাকে একটু জানাও যে তোমাদের এই দুটো টপিক পড়া হয়েছে কিনা, এবং পড়া হয়ে থাকলে এখান থেকে কোনো ডাউটস, কোনো কোশ্চেন্স অ্যারাইজ হয়েছে কিনা। রকস অ্যান্ড ইন্টেরিয়ার অফ দি আর্থ এই দুটো টপিক পড়া হয়েছে। ইন্টেরিয়ার অফ দি আর্থ ওটা তো ম্যাটেরিয়াল পেয়েছি, রকসেটটা পাইনি। রকসেটটা পাওনি? রকসেট তো আমি পাঠিয়েছিলাম। রকসেটটা পাওনি? না স্যার, পাইনি। এক সেকেন্ড দেখে নিচ্ছি। রকসেটটা পাঠানো আছে, আমি একবার জানিয়ে দিচ্ছি তোমাদেরকে পাঠিয়ে দিতে। ওকে, আমি আরো একবার টেক্সট করে দিলাম, পাঠিয়ে দেবেন। তো বলো, ইন্টেরিয়ার অফ দি আর্থ নিয়ে কোনো ডাউট আছে? দেখো, রকস থেকে কিন্তু প্রচুর এক্সাম্পল বেসড কোশ্চেন হয়। এক্সাম্পল বেসড কোশ্চেন বলতে ধরো কোন রকসের এক্সাম্পল কি, যেমন প্লাস্টিক রকসের, মানে সেডিমেন্টারি রক তো অনেকগুলো টাইপ আছে, প্লাস্টিক, নন প্লাস্টিক, বা বাংলাতে বলা হয় সংঘাত অসংঘাত শিলা। তো প্লাস্টিকের এক্সাম্পল কি, নন প্লাস্টিকের এক্সাম্পল কি, এগুলো কোশ্চেনের মধ্যে থাকে। তো বলতে পারবে একটা প্লাস্টিক রকের এক্সাম্পল, সংঘাত শিলার এক্সাম্পল? কেউ বলতে পারবে? প্লাস্টিক রকসের এক্সাম্পল, আচ্ছা আমি একটু বলে দিই ডেফিনেশনটা কি। প্লাস্টিক মানে হচ্ছে সংঘাত, মানে শিলা একে অপরের সাথে সংঘাত হয়ে ছোট ছোট চূর্ণ বিচূর্ণতে ভেঙে যাচ্ছে, সেটা পরবর্তীকালে কম্প্যাকশনের ফলে নতুন কোনো শিলা তৈরি করছে। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে বেলে পাথর। যদি কেউ বেলে পাথর বা স্যান্ডস্টোন দেখে থাকো, স্যান্ডস্টোনের মধ্যে স্যান্ড পরিষ্কার বুঝতে পারবে যে স্যান্ড দিয়ে তৈরি, বালি বালি দিয়ে তৈরি। তো নিশ্চয়ই কোনো একটা শিলা এক সময় ভেঙে টেঙে এই বালিগুলো কোনো একটা জায়গাতে জড়ো হয়েছিল, পরবর্তীকালে সেই বালিটাই সংঘবদ্ধভাবে একটা শিলা তৈরি করেছে, কম্প্যাক্ট করে একটা শিলা তৈরি করেছে। তো বেলে পাথরে বালির যে ক্যারেক্টারিস্টিক সেটা পরিষ্কার থাকে, সেটা বোঝা যায়। তো অ্যাকচুয়ালি কি হয়, এই সংঘাত শিলাতে ক্যারেক্টারিস্টিক্সের কোনো পরিবর্তন হয় না। অসংঘাত বা নন প্লাস্টিক রক মানে যেটা সংঘাতের ফলে সৃষ্টি হচ্ছে না, সেটা রাসায়নিক উপায়ে দ্রবীভূত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কোনো একটা অন্য শিলার তৈরি হচ্ছে। মানে মূল শিলার সাথে এই ধরনের পাললিক শিলার কোনো মিল থাকে না, মিল খুঁজে পাওয়া যায় না, এরা রাসায়নিকভাবে রূপান্তরিত হয়ে যায়। এদের একটা এক্সাম্পল হচ্ছে সল্ট। ওকে, সৈন্ধব লবণ এর একটা এক্সাম্পল। তো এক্সাম্পলস গুলো ইম্পর্টেন্ট। পাইরোক্লাস্টিক রক, তারপর পাতালিক, উপপাতালিক, এদের এক্সাম্পলস, নিঃসারী উদ্বেধী, এদের এক্সাম্পলস করতে হবে। আম্লিক শিলার উদাহরণ কি, বা ব্যাসাল্ট কি জাতীয় শিলা, আম্লিক না ক্ষারকীয় নাকি মধ্যবর্তী,
নাকি অতি ক্ষারকীয়। তো এইগুলো কি, তারপরে ধরো আম্লিক শিলাতে সিলিকার পার্সেন্টেজ কত থাকে, ক্ষারকীয় শিলাতে সিলিকার পার্সেন্টেজ কত থাকে, এই সমস্ত জিনিসগুলো আমাদের লাগবে। তো এইভাবে বলেছিলাম যে আম্লিক শিলাতে সিলিকা 65%-এর বেশি, আম্লিক শিলাতে 65%-এর বেশি। কি হচ্ছে এটা? আচ্ছা, তারপরে ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী যেটা, সেখানে থাকে 55-60% সিলিকা, আর ক্ষারকীয় অক্সাইড 55-60%। তারপর যেটা ক্ষারকীয় শিলা বেসিক রক, তার মধ্যে থাকে 45-55% হচ্ছে সিলিকা, আর 45-55% ক্ষারকীয় অক্সাইড। তো একটা মনে রাখবে, সিলিকাটা মনে রাখবে, আমলিকে 65%-এর বেশি, ইন্টারমিডিয়েটে 55-65, ক্ষারকীয় শিলাতে 45-55, আর অতি ক্ষারকীয় শিলাতে 45 থেকে কম। তো এইভাবে 4টে ক্যাটাগরি আছে। তো যদি ক্ষারকীয় শিলা যদি আম্লিক শিলা হয়, তার এক্সাম্পল কি, ক্ষারকীয় শিলা হয় তার এক্সাম্পল কি, আম্লিক শিলাতে সিলিকা বেশি থাকে, ক্ষারকীয় শিলাতে ক্ষারকীয় অক্সাইডস বেশি থাকে, সিলিকা কম থাকে। এর ক্যারেক্টারিস্টিক্স কি, আম্লিক শিলাটা একটু থকথকে হয়, এটা যেখানেই বেরোয় সেইখানে খুব বেশি দূর ছড়িয়ে পড়তে পারে না, এক জায়গাতে জড়ো হয়ে পড়ে। তাই আম্লিক শিলা দ্বারা গঠিত, অর্থাৎ গ্রানাইট শিলা দ্বারা গঠিত যে অঞ্চল, সেখানে কি ধরনের পাহাড়, কি ধরনের ভূমিরূপ দেখতে পাবে, শঙ্কু আকৃতির, ডোম শেপ, শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়। কিন্তু যেখানে ব্যাসাল্টিক রক দেখা যায়, ব্যাসাল্ট বা বেসিক শিলা, মনে রাখবে ব্যাসাল্ট বেসিক, ঠিক আছে, বি দিয়ে দুটোই, ব্যাসাল্ট ক্ষারকীয় বা বেসিক হয়। ব্যাসাল্ট যেখানে বেরোয় সেটা ক্ষারকীয় হওয়ার জন্য এটা একটু লিকুইড হয়, তো এটা অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, এবং এটার দ্বারা তৈরি যে ভূমিরূপ, যেহেতু চাদরের মতন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, তাই এটা ফ্ল্যাট টপ হয়, এর উপরিভাগটা ফ্ল্যাট হয়, মানে কনিক্যাল শেপ বা ডোম শেপ হয় না। এবার এর উদাহরণ তোমরা যদি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে গিয়ে দেখো, পাহাড়গুলো গ্রানাইট শিলা দ্বারা গঠিত, ডম শেপ। আর যদি মহারাষ্ট্রে যাও, তাহলে মহাবালেশ্বর বা ওখানে যে হিল স্টেশনগুলো আছে, সেখানে ফ্ল্যাট টপ, উপরিভাগটা ফ্ল্যাট। তো এই হচ্ছে বৈশিষ্ট্য। এইগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদের পরীক্ষার রেসপেক্টে পড়ে রাখতে হবে। এবার এই দুটো টপিক যদিও আমরা করে নিয়েছি আগের ক্লাসে, এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে বলেছিলাম, বিশেষ করে ইন্টেরিয়ার অফ দি আর্থে ওই যে টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার কোথায় কত দেখতে পাবো, তারপরে ডেনসিটি কিভাবে পাল্টে যাচ্ছে সারফেস থেকে কোরের দিকে, কোন লেয়ারের এক্স্যাক্টলি ডেনসিটি কত হয়, অ্যাভারেজ ডেনসিটি কত হয়, গভীরতা কত, বহিক কেন্দ্রমণ্ডলের গভীরতা কত, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, মোহরি ঋষির ডিসকন্টিনিউটি, কোনটা কার কার মধ্যে, এই সমস্ত জিনিস প্রত্যেকটা খুব খুব ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে আমরা এগুলো সম্পর্কে জানতে পারি কিভাবে, তার কিছু সোর্সের কথা বলেছিলাম, কিছু প্রত্যক্ষ উৎস আছে, কিছু পরোক্ষ উৎস আছে। তো পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে হেল্প করে পৃথিবীর অভ্যন্তরের সম্পর্কে জানতে। পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ কি, তাদের বৈশিষ্ট্য কি, সেগুলো আলোচনার বিষয়, যেগুলো হয়েছিল। তার স্পিড মানে পি ওয়েভের গতিবেগ সব থেকে বেশি, কত হয়, 8 থেকে 14 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এস ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ বলা হয়, তা 5 থেকে 8 কিলোমিটার বা 4 থেকে 8 কিলোমিটারও বলে অনেক সময়। এবং তারপর হচ্ছে এল ওয়েভ, 3 থেকে 5 কিলোমিটার। তো এগুলো হচ্ছে প্রতি সেকেন্ডে তাদের গতিবেগ, এবং এটা কিভাবে চলে, মানে কোন মাধ্যম দিয়ে কে চলতে পারে, যেমন পি ওয়েভ কঠিন তরল দুটো মাধ্যমেই চলে, এস ওয়েভ চলতে পারে না, এই সমস্ত বিষয়গুলো আসবে। ওকে, তো এইটা তোমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের
প্রিভিয়াস ক্লাসের জন্য। এইবারে আমরা তোমাদের সিলেবাসটা তোমাদের কাছে আছে কি? সিলেবাস আমি একটা পাঠিয়েছিলাম, সেটা তোমরা পেয়েছো কিনা জানি না। 9, 10 আর 11, 12 পাশাপাশি লেখা ছিল। তো হ্যাঁ স্যার। ওকে, যখনই পড়বে সিলেবাসটাকে পাশে রেখে পড়বে। তুমি সিলেবাসের বাইরে অনেক কিছু পড়তে পারো, কিন্তু আগে চেষ্টা করবে সিলেবাসটাকে কমপ্লিট করার। সিলেবাসটা কমপ্লিট করার পর তার বাইরে গিয়ে তুমি এই টপিকের বাইরে গিয়ে যা খুশি পড়ো, সেটা আমার আলোচনার বিষয়বস্তু নয় নলেজের জন্য, কিন্তু সিলেবাসটাকে আগে কমপ্লিট করতে হবে। তো যদি সিলেবাস দেখো, দেখবে প্রথমে যে টপিকটা আছে জিওটেকটনিকে, বলা হচ্ছে আর্থস ক্রাস্ট কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং, এটা হয়ে গেছে। দ্বিতীয় টপিক রক্স অরিজিন টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এটা হয়ে গেছে। 9, 10, 11, 12 দুটোতেই এই দুটো টপিক আছে, তাই এটা কমন। তারপরে ফোল্ডস অ্যান্ড ফল্টস রয়েছে, টাইপস অ্যান্ড ল্যান্ডফর্ম, মানে ফোল্ড এবং ফল্টের টাইপ এবং তার দ্বারা গঠিত ল্যান্ডফর্মস, এইগুলো দুটো 9, 10, 11, 12-এই রয়েছে। তারপরে মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স, এটাও 9, 10, 11, 12-এ রয়েছে। মাউন্টেন বিল্ডিং মানে ওরোজেনি, মাউন্টেন বিল্ডিংকে ওরোজেনি বলে। ওরো কথার অর্থ হচ্ছে মাউন্টেন, অ্যান্ড জেনি মানে জেনেসিস, মানে উৎপত্তি ঘটা। তো সেটা আমরা দেখব। আর এরপরে আর্থকুয়েক অ্যান্ড ভলকানিজম, আর্থকুয়েক অ্যান্ড ভলকানো, এটা 9, 10, 11, 12-এ আছে, দুটোতেই আছে, তো এই পার্টটুকু কমন। এবার 11, 12-এর জন্য এক্সট্রা যেটা পড়তে হয় সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট আর আইসোস্ট্যাসি, এই দুটো থিওরি 11, 12-এর জন্য এক্সট্রা। তো আজকে আমরা যে পার্টটুকু, মানে এটা আমি সিলেবাসটা একবার বলে রাখলাম, তোমাদের মাথায় যেন এই বিষয়গুলো থাকে যে জিওটেকটনিক্স কি কি করলে শেষ হবে। এবারে মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স, এই পার্টটা কমন, এটা আমরা করবো আলোচনা। আজকে আমরা ফোল্ডস অ্যান্ড ফল্টস ধরবো। ওকে, ফোল্ডস অ্যান্ড ফল্টস ধরবো, এবং ফোল্ডস অ্যান্ড ফল্টস আলোচনা করার আগে এর ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস একটু আলোচনা করব। সেটা হচ্ছে পৃথিবীতে যে শক্তিগুলো কাজ করছে, পৃথিবীর মধ্যে কিছু কিছু শক্তি আছে যেগুলো পৃথিবীর অভ্যন্তরে কাজ করে, যাদেরকে আমরা এন্ডোজেনিক ফোর্স বলি। আর কিছু শক্তি আছে যেগুলো পৃথিবীর বাইরে কাজ করে, যাদেরকে আমরা এক্সোজেনিক ফোর্স বলি। তো এই এন্ডোজেনিক ফোর্স, এক্সোজেনিক ফোর্স, তাদের কার্যকলাপ, তাদের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, সেগুলোই তো পড়তে হবে। এই ফোর্সগুলোর ব্যাপারে একটা লিস্ট আমি বানিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যে কিভাবে পুরো পৃথিবীর উপর কার্যকলাপগুলো চলে। একটা মিনিট।
আচ্ছা দেখো, শোনা যাচ্ছে তো? দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো কি কি? জিওমরফিক প্রসেসেস। তো এই যে পৃথিবীর ওপর যে কোনো ভূমিরূপ, সেগুলোর তৈরি হচ্ছে কিভাবে, সেটার কতগুলো ভাগ রয়েছে, এগুলোকে জিওমরফিক প্রসেস বলে। তো জিওমরফিক প্রসেস অ্যাকচুয়ালি দু রকমের হয়, যেটার কথা একটু বলছিলাম একটু আগে, যে কিছু হয় এক্সোজেনিক ফোর্সেস বা বহির্জাত প্রক্রিয়া। এক্সোজেনিক প্রসেসেস বা বহির্জাত প্রক্রিয়া। আর আরেকটা হচ্ছে এন্ডোজেনিক। এন্ডোজেনিক মানে অন্তর্জাত প্রক্রিয়া। ওকে, তো এই এক্সোজেনিক প্রসেস মানে যেগুলো পৃথিবীর বাইরে কাজ করে, যেমন বায়ু প্রবাহ, তারপর হিমবাহের দ্বারা ক্ষয়, নদীর দ্বারা ক্ষয়, এগুলো সব এক্সোজেনিকের মধ্যে পড়ে। আর এন্ডোজেনিক মানে যেগুলো পৃথিবীর ভেতরে কাজ করে, যেমন ভূমিকম্প বা অগ্নুৎপাত। এবার এই যে এক্সোজেনিক প্রসেসের ফলে দুটো জিনিস হয়, দু ধরনের কার্যকলাপ ঘটে। একটাকে বলা হয় ডিগ্রেডেশনাল ওয়ার্ক বা বলে ক্ষয় কার্য। আর একটা হয় অ্যাগ্রেডেশন মানে হচ্ছে সঞ্চয়জাত কার্যকলাপ। ওকে, এবার এই ডিগ্রেডেশন এবং অ্যাগ্রেডেশন, এই দুটোর কি কি ভাগ রয়েছে, ক্ষয়কার্য কি কি পদ্ধতিতে হয়। তো ক্ষয়কার্য পদ্ধতিতে হয়, আমরা এটা ছোটবেলার থেকেই পড়ে আসছি, ওয়েদারিং বা আবহবিকার যেটাকে বলে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, এই সমস্ত আবহবিকারের মাধ্যমে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়। এটা একটা ডিগ্রেডেশনের প্রসেস বা ক্ষয়ের প্রসেস। আরেকটা আমরা জানি মাস ওয়াস্টিং, বা যেটাকে বলে পুঞ্জিত ক্ষয়, মানে ঢাল বরাবর জমে থাকা পুঞ্জীভূত হওয়া পদার্থ মধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসা, এটাকে বলে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। এটাও একটা ডিগ্রেডেশনের প্রসেস। আরেকটা হয় ইরোশন মানে ক্ষয়কার্য, এটা আমরা জানি। তো ডিগ্রেডেশন এই তিনটে মাধ্যমে হতে পারে। এবার যে ইরোশনস যে হচ্ছে, এই ইরোশন কারা করে? এই যে এক্সোজেনিক এজেন্টস গুলোর কথা বললাম, এরা সবাই ইরোশন করে। যেমন নদী ক্ষয়কার্য করে, হিমবাহ ক্ষয়কার্য করে, তারপর সমুদ্র তার ক্ষয়কার্যের কার্যকলাপগুলো চালায়। ওকে, তারপর গ্রাউন্ড ওয়াটার, ভৌম জল, সেও ক্ষয়কার্য করে। তো এইগুলো পৃথিবীর ওপর ক্ষয়ের জন্য দায়ী, ক্ষয়কার্যের জন্য দায়ী। এইবার অ্যাগ্রেডেশন, সঞ্চয়জাত যে কার্যকলাপগুলো, এইগুলো কারা করে থাকে? এই লোকগুলোই করে থাকে। যেমন নদী পলি ক্ষয় করে সেগুলো কোথাও না কোথাও সঞ্চয় করে, হিমবাহ সঞ্চয় কার্য চালায়, এদের ক্ষয় কার্যও রয়েছে, সঞ্চয় কার্যও রয়েছে। বায়ু প্রবাহ ক্ষয় কার্য সঞ্চয় কার্য উভয়ই করে থাকে। তারপর সমুদ্র তরঙ্গ বা সি ওয়েভস, আর কে করে? ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার। তো এইভাবে আমরা এক্সোজেনিক প্রসেসটাকে দেখতে পারি। এক্সোজেনিক প্রসেস তাহলে দু রকমের হয়, ডিগ্রেডেশন এবং অ্যাগ্রেডেশন। ডিগ্রেডেশনের তিনটে ভাগ, আর অ্যাগ্রেডেশনের প্রসেসগুলো হচ্ছে এই প্রসেসগুলো অ্যাগ্রেডেশনের মধ্যে থাকে। আচ্ছা, একটা সেকেন্ড একটু দাঁড়াও তো, একটা ইম্পর্টেন্ট ফোন আমার নিতে হবে। হ্যালো হ্যালো
আচ্ছা, জাস্ট আমাকে একটু 30টা সেকেন্ড টাইম দাও, আমি এক্ষুনি রেজিউম করছি ক্লাসটা। হ্যাঁ, তো এবার আমরা এন্ডোজেনিক প্রসেসগুলো দেখি। এক্সোজেনিকটা বুঝতে পারলে যে পৃথিবীর বাইরে যা কার্যকলাপ হচ্ছে সেগুলো এক্সোজেনিকের মাধ্যমে হয়। এবার এন্ডোজেনিক, এন্ডোজেনিক মানে পৃথিবীর অভ্যন্তরে যা কিছু ঘটছে সেগুলোর বিবর্তন বা রূপান্তর কিভাবে ঘটে। তো এন্ডোজেনিকের দুটো প্রসেস আছে। দুটো প্রসেস কি কি? একটা হচ্ছে ডায়াস্ট্রফিক মুভমেন্ট। ডায়াস্ট্রফিকের বাংলা হচ্ছে ধীর আলোড়ন, ধীর গতিতে যেটা ঘটে। আর একটা হচ্ছে সাডেন মুভমেন্ট। সাডেন মুভমেন্ট বা আকস্মিক, হঠাৎ করে যেটা ঘটে। এবার ডায়াস্ট্রফিক মুভমেন্টের আবার দুটো দুটো টাইপ আছে। একটাকে বলে এপিরোজেনিক, এপিরোজেনিক, আর একটাকে বলা হয় ওরোজেনিক। এপিরোজেনিক মানে কি? এপিরোজেনিক মানে হচ্ছে মহীভবক। এপিরোজেনিক মানে হচ্ছে মহীভবক আলোড়ন, আর ওরোজেনিক মানে হচ্ছে গিরিজনী আলোড়ন। বাংলাগুলো টার্মগুলো আমি সাথে সাথে বলে যাচ্ছি, তোমরা যেটাতে যার যেটাতে সুবিধা সেটা লিখবে। এপিরোজেনিক মানে মহীভবক আলোড়ন। এই মহীভবক আলোড়ন দুটো টাইপের হয়। একটা হয় এই ধরনের আলোড়নের ফলে এমার্জেন্স বা উত্থান ঘটে, ভূমিরূপের উত্থান ঘটে। আবার এর ফলে সাবমার্জেন্সও ঘটে। উত্থান এবং পতন। সাবমার্জেন্স মানে নিমজ্জন বা অবনমন। উত্থান এবং অবনমন এই দুটোই এপিরোজেনিক আলোড়নের ফলে ঘটে। আর ওরোজেনিক আলোড়ন এটাও দুটো টাইপের হয়। ওরোজেনিক মুভমেন্ট আবার দুটো টাইপের হয়। একটা হচ্ছে কম্প্রেশন। ওরোজেনি মানে কি? ওরো কথার অর্থ হচ্ছে মাউন্টেন, আর জেনি শব্দটা জেনেসিস থেকে এসছে, অর্থাৎ উৎপত্তি। তো ওরোজেনি অ্যাকচুয়ালি এমন একটা প্রসেস যার মাধ্যমে পর্বত সৃষ্টি হয়। ওকে, তো এটা দুটো টাইপের হয়। একটা কম্প্রেশনাল বা সংনমন, কম্প্রেশনাল ফোর্স বা সংনমন, আর একটা টেনশনাল ফোর্স বা টান। কম্প্রেশন এবং টেনশন এই দুটো ফোর্স হয়। কম্প্রেশনাল ফোর্স মানে সংনমন, কম্প্রেস করা, চাপ, প্রেসার দেওয়া, দুটো সাইড থেকে প্রেসার আসা, সেটাকে কম্প্রেশনাল ফোর্স বলে। এই কম্প্রেশনাল ফোর্সের ফলে কি ধরনের ভূমিরূপ তৈরি হতে পারে? কম্প্রেশনাল ফোর্সের ফলে আমরা ওয়ার্পিং দেখতে পাই, মানে শিলা হালকা, মানে শিলা দুদিক থেকে চাপের ফলে বেঁকে যেতে পারে। আবার যদি এই কম্প্রেশন খুব বেশি হয় তাহলে বেঁকে ভাঁজ তৈরি করতে পারে বা ফোল্ড তৈরি করতে পারে। তো এরকম ভাবে সামান্য একটু বেঁকে যাওয়া এটাকে ওয়ার্পিং বলে। কিন্তু এটা যদি অনেক বেশি প্রেসারের জন্য একদম এরকম সমুদ্রের তরঙ্গের মতন দেখতে হয়ে যায় তখন এটাকে ফোল্ডিং বলা হবে। এটা হচ্ছে ওয়ার্পিং আর ফোল্ডিং এর মধ্যে পার্থক্য। এবার ফোল্ডিং আবার দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে আপওয়ার্ড ফোল্ডিং, ডাউনওয়ার্ড ফোল্ডিং।
আপওয়ার্ড মানে ঊর্ধ্বমুখী ভাঁজ, ডাউনওয়ার্ড মানে নিম্নমুখী ভাঁজ। এটা গেল কম্প্রেশনাল ফোর্সের ফলে কি ভূমিরূপ দেখবে। টেনশনাল ফোর্সের ফলে কি ভূমিরূপ দেখবে? টেনশনাল ফোর্সের ফলে আমরা দেখব ফাটল বা ক্র্যাক তৈরি হওয়া, ঠিক আছে। আর কি দেখব? চ্যুতি বা ফল্ট তৈরি হওয়া। এবার তোমার একটা প্রশ্ন যেটা আমি জানতে চাই তোমাদের থেকে, যে এই ফল্ট আর ক্র্যাক এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কে বলতে পারবে? ফল্ট আর ক্র্যাকের মধ্যে ডিফারেন্স কি? এমনি নিজের ভাষাতেই বলো, বইয়ের ভাষাতে বলতে হবে না, নিজে যেটুকু বোঝো সেইটুকু বললেই হবে। কেউ বলতে পারবে? কল্যাণী, সোমা, পৌলমী, তিনজন ক্লাসে আছো, নিজের ভাষাতে বলো যেটুকু নিজেরা বোঝো। শোনা যাচ্ছে আমার কথা? স্যার ফল্ট মানে তো মানে মাঝে একটা বড় যে এটা সৃষ্টি হচ্ছে মুভমেন্টের ফলে। আর ক্র্যাক মানে তো কোনো যে কোনো জায়গায় ছোটখাটো ফাটল বা বড় ফাটল সেটা হতে পারে, কিন্তু ফল্টের যে বৈশিষ্ট্যগুলো, যে যতটা ওটা গভীর বা তার দুটো সরে যাওয়ার ফলে যে গভীর একটা খাতের মতো সৃষ্টি, সেগুলো ফল্টে আমরা দেখতে পাই। বাট ক্র্যাক তো যে কোনো ধরনের ক্র্যাকই হতে পারে, বড় শিলাতেও ওটা ফাটল দেখা দিতে পারে সেরকম। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিওগ্রাফির ভাষাতে ফল্ট কথাটার মানে বোঝায় ডিসপ্লেসমেন্ট। ধরো কোনো একটা জায়গাতে ফাটল তৈরি হলো, দুটো শিলা স্থান পরিবর্তন করলো না, মাঝখান থেকে চিড় ধরলো, সেটাকে আমরা ফল্ট বলবো না, সেটা হচ্ছে ক্র্যাক। কিন্তু যখন এই ক্র্যাক তৈরি হওয়ার ফলে শিলা ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, মানে হয় উপরে উঠছে বা নিচে নামছে, সেইটাকে জিওগ্রাফিতে ফল্ট বলে। ফল্ট মানে কিন্তু মানে ক্র্যাক সরু পাতলা হবে, ফল্ট বড় হবে, সেরকম ব্যাপার নয়। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো আমি একটু মানে তোমাদের ব্যাপারে জানি না, আমি একটু জানতে চাই যে তোমাদের মাস্টার্স কমপ্লিট সবার? না স্যার, আমার কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি? হয়নি স্যার, আমি না। তাহলে তুমি কি 9-10 দিচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সোমা? আমার মাস্টার্স কমপ্লিট আছে। ওকে, ওকে। আর পৌলমী? পৌলমী আছো ক্লাসে? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এই যে এত কিছু আমি ডিসকাশন করলাম, এর কারণ হলো আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে ফোল্ডিং আর ফল্ট। ফোল্ড অ্যান্ড ফল্ট এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো পুরো বিষয়টাকে তোমরা আরও একবার বুঝে নাও, যে এক্সোজেনিক এই টার্মসগুলো নিয়ে চলতে হবে। কারণ এখানে তোমরা মরফোলজি যখন স্টার্ট করবে, সেখানে ওয়েদারিং, মাস ওয়াস্টিং, এগুলো সব আসবে। নদীর কাজ, হিমবাহের কাজ, সমুদ্রের কাজ, ভৌমজল। তার মানে মরফোলজি চ্যাপ্টারটা কিসের সাথে ডিল করছে? মরফোলজি ডিল করে এক্সোজেনিক প্রসেসের সাথে, বাইরে যা কিছু ঘটছে। আর এন্ডোজেনিক প্রসেস মানে পৃথিবীর ভেতরে যা কিছু ঘটছে, সেইটা আমরা কোথায় পড়ছি? জিওটেকটনিকে। তাহলে টেকটনিক ডিল করে এন্ডোজেনিক
ঘটনার সাথে, আর মরফোলজি ডিল করে পৃথিবীর বাইরের সমস্ত কিছুর সাথে। ঠিক আছে, তো কতগুলো থিওরিজ যাদের প্রবক্তা কে, এই নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। থার্মাল কন্ট্রাস্ট থিওরি, থার্মাল কন্ট্রাকশন থিওরি কে দিয়েছিল? থার্মাল কন্ট্রাকশন থিওরি, এই থিওরিটার প্রবক্তা হচ্ছে জেফ্রিজ। এটা জেফ্রিজের থিওরি। তারপর জিওসিনক্লাইন থিওরি কে দিয়েছে? হল ও ডানা। জিওসিনক্লাইন মানে মহীখাত তত্ত্ব, যার দ্বারা ভঙ্গির পর্বতের উৎপত্তি ঘটে। এটা দিয়েছে হল অ্যান্ড ডানা। তারপর কনভেকশন কারেন্ট থিওরি, আচ্ছা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি একটা আছে মাঝখানে, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এই থিওরিটার প্রবক্তাকে ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার। ওয়েগনার। হ্যাঁ, আলফ্রেড ওয়েগনার। তারপর পরিচলন স্রোত তত্ত্ব বা কনভেকশন কারেন্ট থিওরি কে দিয়েছে? কনভেকশন কারেন্ট থিওরি দিয়েছে কনভেকশন আর্থার হোমস। আর্থার হোমস। ওকে, এরপর যদি বলা হয় প্লেট টেকটনিক থিওরির প্রবক্তা কারা? প্লেট টেকটনিক্স থিওরি এর প্রবক্তা হচ্ছে পিচো, লা পিচো, ডব্লিউ.জে. মর্গান। এরা প্লেট টেকটনিক থিওরিটার প্রবক্তা। ওকে, এবার চলে আসি ফল্ট। আচ্ছা, ফল্টটা আগে ডিসকাস করবো। হ্যাঁ, ফল্টটাই আগে ডিসকাস করব। ফল্ট বা চ্যুতি, এটা কাকে বলা হয়? ফল্ট যখন ভূপৃষ্ঠের উপর কম্প্রেশনাল এবং টেনশনাল ফোর্সের দ্বারা ফল্ট হয়। অনেক সময় কম্প্রেশনাল ফোর্সের দ্বারাও ফল্ট তৈরি হয়। যেমন এই যে একটা শিলা যার মাঝখানে ফাটল তৈরি হলো, এই ফাটলের ফলে যদি দুদিক থেকে কম্প্রেশনাল ফোর্স কাজ করে, কম্প্রেশনাল ফোর্স এইভাবে কাজ করে একে অপরের অভিমুখে, তাহলে কি হবে? মাঝখানের অংশটা উপরে উত্থিত হবে, উত্থিত হয়ে এটা একটা স্তূপ পর্বত, দুদিকে গ্রস্ত উপত্যকা তৈরি হবে। তাহলে এইভাবেও চ্যুতি তৈরি হয়, মাঝখানের অংশটা উঠে গিয়ে, এটা কম্প্রেশনাল ফোর্স। আর টেনশনাল ফোর্সের ফলে তো হয়ই, যদি টেনশনাল ফোর্স কাজ করে, দুটো একে অপরের বিপরীত দিকে কাজ করে, তাহলে মাঝখানের অংশটা নিচে বসে যাবে। মাঝখানের অংশটা নিচে বসে গিয়ে এইখানে তৈরি করবে হচ্ছে গ্রস্ত উপত্যকা, আর দুটো সাইড উঁচু হয়ে স্তূপ পর্বতের মতন অবস্থান করবে। তো কম্প্রেশনাল টেনশনাল দুটো ফোর্সের দ্বারাই চ্যুতির গঠন হতে পারে। ওকে, এবার কাকে বলবে ফল্ট বা চ্যুতি? ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল ভূ আলোড়নজনিত প্রক্রিয়ার প্রভাবে সৃষ্ট প্রসারণ ও সংকোচন বলের কারণে শিলাস্তরের ফাটল সৃষ্টি হয়। ওই ফাটল বরাবর যখন একটা ভাগ উত্থিত বা অবনমিত হয়, তখন তাকে ফল্ট বলে। এটা হচ্ছে সংজ্ঞা তোমাদের জিজ্ঞেস করবে না, তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এর আন্ডারে অনেক ছোট ছোট পয়েন্টস আসবে, সেগুলো করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় ফল্ট কোথায় দেখতে পাওয়া যায়? পৃথিবীর সব থেকে বড় ফল্ট হচ্ছে স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট। স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট, এটা কোথায় আছে? এটা আছে নর্থ আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়াতে এই ফল্টটা দেখতে পাওয়া যায়, স্যান অ্যান্ড্রিয়াস। এটা সর্ববৃহৎ ফল্ট। ওকে, অ্যাকচুয়ালি এই ফল্টটা কেন তৈরি হয়েছে? কারণ এখানে দুটো প্লেট পাশাপাশি মুভ করে, যেটাকে আমরা ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি বা সংরক্ষণশীল পাত সীমান্ত বলি। একটা প্লেট আর একটা প্লেটের অভিমুখেও আসে না, বিপরীতেও যায় না। কি করছে? এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে, পাশাপাশি মুভ করছে। এর ফলে এই ফল্টটা তৈরি হয়েছে। তাহলে ফল্টের বোঝা গেল যে ফল্ট কি কি কারণে হয়। কম্প্রেশনাল, টেনশনাল দুটো ফোর্সের ফলেই
ফল্ট গঠন হতে পারে। এইবার একটা চ্যুতির কিছু সংজ্ঞা পড়তে হবে। সংজ্ঞাগুলো কি কি ডায়াগ্রাম দেখে দেখে একটু এক্সপ্লেন করব, বোঝার চেষ্টা করবে। মুখস্থ করতে গেলে কি হয়, অনেক সময় ক্লিয়ার থাকে না কনসেপ্টসগুলো, তাই একটু ডায়াগ্রাম দিয়ে চেষ্টা করবে মনে রাখতে। দেখো, এরকম একটা ফল্ট ঘটেছে। এই যে রকটা সেম ছিল, এই যে দুটো আমি মার্ক করলাম, দুটো এরিয়াকে মার্ক করলাম, কারণ এটা একসাথে একটা তলে ছিল। সেই তলটা কোথায় ছিল? এখানে। এটা হচ্ছে অনুভূমিক তল, যেটা আগে অবস্থান করত। সেইখান থেকে এই অংশটা নিচে বসে গেছে। তাহলে কি বলবো? এখানে ফল্ট ঘটেছে বা চ্যুতি ঘটেছে। এইবার এই চ্যুতির ফল্ট প্লেন কাকে বলবে? ফল্ট প্লেন বা চ্যুতি তল কাকে বলবে? তো এই যে ওপরের যে শিলাটা, এটাকে বলা হয় পাদমূল প্রাচীর। পাদমূল প্রাচীর বা ফুটওয়াল বলে এটাকে, ফুটওয়াল। আর যেটা এই যে নিচে বসে গেছে যে অংশটা, এটাকে বলে ঝুলন্ত প্রাচীর বা হ্যাঙ্গিং ওয়াল। এটা ঝুলছে পাদমূল প্রাচীরের নিচে, তো এটাকে হ্যাঙ্গিং ওয়াল বলে। এবার যখন টাইপস অফ ফল্টগুলো দেখবো পাদমূল প্রাচীর অনেক সময় উপরে থাকে, কখনো ঝুলন্ত প্রাচীর নিচে বসে যায়, কখনো ঝুলন্ত প্রাচীর ওপরে উঠে যায়। সেগুলোকে অনুলোম চ্যুতি, বিপরীত চ্যুতি এরকম নাম দেওয়া হয়। কিন্তু খুব প্রশ্ন আসার চান্স যে জায়গাগুলো থেকে, সেটা হচ্ছে চ্যুতি তল কাকে বলে। তাহলে চ্যুতি তল হচ্ছে এই অংশটা যে তল বরাবর এই ঝুলন্ত প্রাচীরটা পাদমূল প্রাচীর বরাবর নিচে নেমে গেছে। তাহলে চ্যুতি তল কোনটাকে বলছে? এই যে অংশটা, এই যে তলটা যে বরাবর এটা নিচের দিকে নেমেছে। এটাকে যদি আমি অন্য একটা কালি দিয়ে ড্র করে দেখাই, তাহলে এই পার্টটা হচ্ছে চ্যুতি তল। ওকে, আচ্ছা, যদি বলে যে চ্যুতির রেখা কাকে বলে? ফল্ট লাইন। ফল্ট লাইন কাকে বলবে? চ্যুতিতল এবং ভূপৃষ্ঠ যে রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে চ্যুতি রেখা বলে। চ্যুতিতল এবং ভূপৃষ্ঠ এই যে রেখা বরাবর যেখানে একে অপরের সাথে ছেদ করছে, চ্যুতিতল এবং ভূপৃষ্ঠ এই যে রেখা বরাবর একে অপরের সাথে, এটা ভূপৃষ্ঠ, এটা চ্যুতিতল, যে রেখা বরাবর একে অপরের সাথে ছেদ করছে, এই রেখাটাকে বলে চ্যুতি রেখা। ওকে, তারপর যদি প্রশ্ন আসে যে চ্যুতির নতি কোনটা, তা চ্যুতির নতি কিভাবে মাপবে? এখানে দেখো, আমি একটা অনুলোম চ্যুতি, মানে এই যে অনুভূমিক তল একটা রেখেছি, মানে এইখানে ছিল, এটা ছিল আগের অনুভূমিক তল, এটা আগের অনুভূমিক তল ছিল, এখন নিচে বসে গেছে। তাহলে এই যে অনুভূমিক তল এবং নিচে যে বসে গেছে যে অংশটা, যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তার মানে সংজ্ঞাটা হবে চ্যুতিতল অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে। চ্যুতিতল কাকে বলে বলেছি, অনুভূমিক তল আগে কোথায় ছিল সেটা বলেছি। এইটা হচ্ছে অনুভূমিক তল, আগে শিলাটা এখানে অবস্থান করত। তাহলে চ্যুতিতল আর অনুভূমিক তলের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা আগে এখানে ছিল, এখন এই চ্যুতিতল বরাবর নিচে নেমে গেছে। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে চ্যুতির নতি। তাহলে সংজ্ঞাতে তোমরা এইভাবেই লিখবে বা এইভাবেই মনে রাখার চেষ্টা করবে যে চ্যুতিতল আর নতি এর মধ্যে সম্পর্ক কি। তো চ্যুতিতল অনুভূমিক তলের সাথে যে কোণ তৈরি করে সেটাকে চ্যুতির নতি বলে। আয়াম কাকে বলে?
আয়াম হচ্ছে, আয়ামকে ইংলিশে স্ট্রাইক বলা হয়। তো যে রেখা বরাবর চ্যুতিতল অনুভূমিক তলকে ছেদ করে, যে রেখা বরাবর এই যে চ্যুতিতলটা অনুভূমিক তল, মানে এই পুরোটাই তো অনুভূমিক তল, এই পুরোটাই আগে তো এটাই ছিল শিলার অবস্থানটা, যে অংশটা নিচে বসে গেছে এই অংশটা তো আগে এখানে ছিল। তো যে রেখা বরাবর চ্যুতিতল অনুভূমিক তলকে ছেদ করছে, এই যে রেখাটা, এইটাকেই কি বলা হয়? চ্যুতির আয়াম, বা এটাকেই কি বলা হয়? স্ট্রাইক। ইংলিশে এটাকেই বলা হয় স্ট্রাইক। তাহলে চ্যুতির আরেকটা জিনিস জানলাম। আচ্ছা, এবার যদি বলে যে থ্রো কাকে বলে? থ্রো হচ্ছে, বা বাংলাতে বলছে ক্ষেপ। তাহলে চ্যুতিটা উপর নিচে যতটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে, উপর নিচের যে ব্যবধানটা, উলম্ব যে ব্যবধানটা, সেই ব্যবধানটাকে বলা হয় থ্রো। ওকে। আর পাশাপাশি যে ব্যবধানটা ঘটেছে, অনুভূমিক যে ব্যবধানটা ঘটেছে, এই অনুভূমিক ব্যবধানটাকে বলা হয় হিভ, হিভ বা ব্যবধি। এটাকে বলে ব্যবধি। আর উলম্ব যে ব্যবধানটা, উপর নিচে যে ব্যবধানটা, এটাকে থ্রো বা বাংলাতে বলে ক্ষেপ। তাহলে থ্রো আর ক্ষেপ এটাও বুঝলে। আর যদি বলে সরণ বা স্লিপ কাকে বলে? সরণ মানে চ্যুতিটা রৈখিকভাবে এবং কৌণিকভাবে যতটা সরেছে, যতটা সরণ ঘটেছে সেটাকে বলা হয় চ্যুতির সরণ বা স্লিপ ইংলিশে। তো এই টার্মসগুলো তোমাদের কেন মনে রাখতে হবে? কারণ যখনই তোমরা কোনো চ্যুতি সম্পর্কে পড়বে, তার সম্পর্কে এই টার্মসগুলো ইউজ হবে। চ্যুতিতল এইভাবে থাকে, চ্যুতির নতি এত ডিগ্রির মধ্যে হয়। তাহলে নতিটা কি জিনিস মুখস্থ করে নিলে তো হবে না, ব্যাপারটা বুঝতে হবে। ক্লিয়ার হলো? ওকে। এইবার কত রকমের চ্যুতি হয়, তার ক্লাসিফিকেশন কি, সেইগুলো ভাগ করে করে আমাদেরকে পড়তে হবে। সব পড়ার দরকার নেই, কিছু কিছু ইম্পর্টেন্ট ফল্ট রয়েছে যেগুলোর থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হয়। যেমন আমি যদি শ্রেণী বিভাগ করি, তাহলে অ্যাকর্ডিং টু ফরমেশন চ্যুতি কত রকমের হয়? অ্যাকর্ডিং টু ফরমেশন মানে উৎপত্তি অনুসারে চ্যুতি কত রকমের হয়? উৎপত্তি অনুসারে চ্যুতি হয় স্বাভাবিক চ্যুতি, এই স্বাভাবিক চ্যুতির আরেকটা টার্ম হচ্ছে অনুলোম চ্যুতি। 2 নাম্বার কি? বিপরীত চ্যুতি। স্বাভাবিক চ্যুতি হচ্ছে পাদমূল প্রাচীর ওপরে থাকবে আর ঝুলন্ত প্রাচীর নিচে বসে যাবে, আর বিপরীত চ্যুতিতে উল্টোটা হয়। এর আর একটা নাম হচ্ছে বিলোম চ্যুতি, ইংলিশে বলে রিভার্স ফল্ট। ওকে। তারপর সোপান চ্যুতি। 4 নাম্বার হচ্ছে পরীক্ষা চ্যুতি। 5 নাম্বার হচ্ছে থ্রাস্ট বা সংঘট্ট চ্যুতি। তারপর 6 নাম্বার হচ্ছে অধিরোপণ চ্যুতি। 7 নাম্বার অধোরোপণ চ্যুতি। 8 নাম্বার ন্যাপ চ্যুতি। এর মধ্যে স্বাভাবিক চ্যুতি, বিপরীত চ্যুতি, সোপান, পরীক্ষা, সংঘট্ট, ন্যাপ, এইগুলো পড়ে রাখলেই হবে। তাহলে এই যে ক্লাসিফিকেশনটা এগুলোর ইংলিশ টার্মটা একটু বলবেন? কোনটার ইংলিশ টার্ম? এই আচ্ছা, সোপান, পরীক্ষা, সোপান চ্যুতিকে ইংলিশে সংঘট্ট। বলা হয় থ্রাস্ট ফল্ট। সোপান চ্যুতিকে ইংলিশে বলে, না, এক সেকেন্ড, সংঘট্ট চ্যুতিকে ইংলিশে বলে থ্রাস্ট ফল্ট, THRUST।
সংঘট্ট চ্যুতিকে ইংলিশে বলে থ্রাস্ট ফল্ট, সোপান চ্যুতিকে ইংলিশে বলে স্টেপ ফল্ট, ওকে, পরীক্ষা চ্যুতিকে ইংলিশে বলে ট্রাফ ফল্ট, ট্রাফ ফল্ট। এই দুটোর ইংলিশ টার্ম আমি জানি না, এই দুটো ডেফিনেশন বা জিজ্ঞেস করে না, আসে না কোথাও, এর ডেফিনেশনও নেই। আর ন্যাপ চ্যুতিকে ন্যাপই বলে, NAPPE, ন্যাপ ফল্ট। আচ্ছা, Okay, স্বাভাবিক চ্যুতিটাকে কি বলে? স্বাভাবিক চ্যুতিকে নর্মাল ফল্ট আর বিপরীত চ্যুতিকে রিভার্স ফল্ট বলে। এটা গেল অ্যাকর্ডিং টু ফরমেশন। এবার যদি বলে নেচার অফ ডিসপ্লেসমেন্ট, নেচার অফ ডিসপ্লেসমেন্টের বেসিসে চ্যুতি কত রকম, মানে সরণের প্রকৃতি অনুযায়ী চ্যুতি কত রকম, তাহলে 2 নাম্বার নেচার অফ ডিসপ্লেসমেন্টের বেসিসে যদি ডিভাইড করা হয়, তাহলে 1 নাম্বার হবে আয়াম স্খলন চ্যুতি, আয়াম স্খলন চ্যুতি, বা এটাকে স্ট্রাইক ফল্ট বলে, স্ট্রাইক স্লিপ ফল্ট। স্ট্রাইক ফল্ট আলাদা আর স্ট্রাইক স্লিপ ফল্ট আলাদা। আচ্ছা, 2 নাম্বার ডিপ নতি স্খলন চ্যুতি। নতি স্খলন, এগুলো সিম্পল, এগুলো পড়লে একবারে বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো, ম্যাপ ডায়াগ্রাম থেকে যদি বুঝতে না পারো, চেষ্টা করবে ডাইরেক্ট মুখস্থ করে নেওয়ার। তার কারণ এক্সপ্লেন করার কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি যার কোনো ডায়াগ্রাম বা কিছু পাওয়া যায় না, সেগুলো আমি যেগুলো এক্সপ্লেন করার সেগুলো বোঝাতে পারবো, কিন্তু যেগুলো কোনো জায়গাতে পাইনি সেগুলো বোঝানো খুব, যেমন অধিরোপণ, অধ্যারোপণ। এগুলো অধিরোপণ মানে হচ্ছে একটার উপরে আরেকটা, অধরোপণ মানে মানে অধিরোপণ মানে ঝুলন্ত প্রাচীরটা পাদমূল প্রাচীরের ওপরে উঠে যায়, আর অধরোপণ মানে হচ্ছে ঝুলন্ত প্রাচীর ইয়ের নিচে চলে যায়, পাদমূল প্রাচীর নিচে চলে যায়। এর কোনো ডায়াগ্রাম সেভাবে নেই কোথাও। এবার আয়াম স্খলন চ্যুতি মানে কি? একটু আগে আয়াম দেখেছিলাম। আয়াম স্খলন চ্যুতি মানে হচ্ছে যখন পাশাপাশি সরে যায়, মানে নিচের দিকে বসছে না, চ্যুতিটা হচ্ছে সাইড বাই সাইড। এবার এটা আবার 2 রকমের হয়, ডান দিকে সরে গেলে ডান হাতি আয়াম স্খলন, বাঁ দিকে সরে গেলে বাম হাতি আয়াম স্খলন, এইভাবে ভাগ করা হয়। বোঝা গেল? আচ্ছা, নতি স্খলন চ্যুতি মানে নতি মানে হচ্ছে মানে নিচের দিকে বসছে, ডান দিকে বা দিকে সরণ ঘটছে না, শুধু ওপর নিচ মুভমেন্ট হচ্ছে, সেটাকে নতি স্খলন চ্যুতি বলবে। তারপর আরেকটা হয় তির্যক স্খলন চ্যুতি। তির্যক স্খলন মানে এটা আয়াম এবং নতি দুই বরাবরই এর মুভমেন্ট ঘটে, মানে এর থ্রো থাকবে, হিভও থাকবে। ঠিক আছে? আয়াম স্খলন চ্যুতিতে হিভ থাকে, থ্রো থাকে না। নতি স্খলন চ্যুতিতে থ্রো থাকে, হিভ থাকে না। আর তির্যক স্খলন চ্যুতিতে দুটোই থাকে। এবার হিভ আর থ্রো যেগুলো আমি বলছি এগুলো কি, সেটা আমি এখানে বলে গেছি। এই যে হিভ মানে ব্যবধি, পাশাপাশি যতটা সরছে, আর থ্রো মানে উপর নিচে যতটা সরছে। তো এই এই অংশগুলো যদি মনে থাকে, এই জায়গাগুলো বুঝতে পারলে তুমি এইটা মানে কোনটা তার ডেফিনেশনে কি বলা হচ্ছে সেগুলো মনে রাখতে পারবে। ওকে, আচ্ছা, এটা একটা নেচার অফ ডিসপ্লেসমেন্টের উপর বেস করে ভাগ বললাম। এরপরে আমরা চ্যুতিকে আরো ভাগ করতে পারি আয়ামের, শ্রুতিতলের সঙ্গে শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে।
চ্যুতিতলের সঙ্গে শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে। তো এটাকে আরেকভাবে বলা যায় যে সংলগ্ন শিলাস্তরের ও চ্যুতির ভঙ্গি অনুসারে, সংলগ্ন শিলাস্তরের ও চ্যুতির ভঙ্গি অনুসারে বা চ্যুতিতলের সঙ্গে শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে। তো এখানে লিখে নিই, classification of fault on the basis of strike of the fault plane with adjacent rock beds. এর বেসিসে কত রকমের হয়? এক নাম্বার হচ্ছে আয়াম চ্যুতি বা স্ট্রাইক ফল্ট, দু নাম্বার হয় নতি চ্যুতি বা ডিপ ফল্ট, তিন নাম্বার হয় তির্যক চ্যুতি, চার নাম্বার অনুর দৈর্ঘ্য চ্যুতি, চার নাম্বার অনুর দৈর্ঘ্য, পাঁচ নাম্বার অনুপ্রস্থ চ্যুতি। ব্যাস, এই একটা ক্লাসিফিকেশন গেল। আর একটা হয় চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে। চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে চ্যুতি শ্রেণীবিভাগ। নকশার ভিত্তিতে কি হবে? সমান্তরাল চ্যুতি এক নাম্বার, সমান্তরাল চ্যুতি বা প্যারালাল ফল্ট, মানে চ্যুতিগুলো এইভাবে প্যারালাল হয়েছে, এইভাবে প্যারালাল ফল্ট থাকে। দু নাম্বার আনেশেলো চ্যুতি, আনেশেলো চ্যুতির ইংলিশে স্পেলিং ও অ্যানেশেলো, স্পেলিংটা ENECHOLON, আনেশেলো ফল্ট। তিন নাম্বার হচ্ছে পরিধি চ্যুতি, পরিধি চ্যুতি বা যেটাকে বলা হয় পেরিফেরাল ফল্ট, পেরিফেরাল ফল্ট। আর চার নাম্বার রেডিয়াল ফল্ট। ও বাংলাটা হচ্ছে অরীয় চ্যুতি, অরীয় চ্যুতি। এগুলো চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে চ্যুতির শ্রেণীবিভাগ। তাহলে পরিধি চ্যুতিটা দেখতে কেমন হয়? পরিধি চ্যুতি মানে এরকম বৃত্তের মতন হবে, এইভাবে ফল্ট হচ্ছে, এটা হচ্ছে পরিধি চ্যুতি। রেডিয়াল ফল্ট কেমন হয়? একটা জায়গা থেকে, একটা কেন্দ্র থেকে যাচ্ছে ফল্টগুলো, একটা কেন্দ্র থেকে যেরকম চারদিকে ছড়িয়ে পড়ে সেই রকম ফল্ট হলে সেটাকে বলা হয় অরীয় চ্যুতি। তো এগুলো জিওমেট্রিক শেপের ওপর বেস করে, চ্যুতি গোষ্ঠীর নকশার ওপর বেস করে, অন দ্য বেসিস অফ দেয়ার প্যাটার্ন চ্যুতিকে শ্রেণীবিভাগ করা হয়। তো এই নামগুলো তোমাদেরকে পড়তে হবে। সমান্তরাল, আনেশেলো, এর ডায়াগ্রামও দেখে নেবে, ডায়াগ্রাম দেখলে মনে থাকবে। আয়াম স্খলন চ্যুতি, নতি স্খলন চ্যুতি, তির্যক স্খলন চ্যুতি, আয়াম চ্যুতি, নতি চ্যুতি, অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ। তো মোটামুটি এই সমস্ত চ্যুতিগুলো এবং তার ডায়াগ্রাম, তার সংজ্ঞা পড়লে হয়ে যাবে। এটা হচ্ছে চ্যুতির শ্রেণীবিভাগ। ওকে, আচ্ছা, স্বাভাবিক চ্যুতি কাকে বলে? যখন পাদমূল প্রাচীরের থেকে ঝুলন্ত প্রাচীর নিচে অবস্থান করে, সেটাকে বলা হয় স্বাভাবিক চ্যুতি। বিপরীত চ্যুতি কাকে বলে? যখন ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীরের ওপরে উঠে পড়ে, কম্প্রেশনাল ফোর্সের জন্য ওপরে উঠে অবস্থান করলে
সেটাকে বলা হয় রিভার্স ফল্ট বা বিপরীত চ্যুতি। তো অ্যাকচুয়ালি কি হবে যখন স্বাভাবিক চ্যুতি ঘটে, যেটা আমি প্রথমে এঁকেছিলাম, এটা স্বাভাবিক চ্যুতির উদাহরণ। এই যে ডায়াগ্রামটা, এটা স্বাভাবিক চ্যুতি। এর ফলে মানে এখানে কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে জেনে রাখতে, এরূপ চ্যুতিতে ঝুলন্ত প্রাচীর নিচে বসে যায়, একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, এখানে নতি 45 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়। এই চ্যুতির ফলে যে নতি হয় সেটা 45 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এবার নতি কোনটা সেটা বলে দিয়েছি, অ্যাভারেজ 60 ডিগ্রির মতন হয়ে থাকে। ওকে, আর এই স্বাভাবিক চ্যুতির উদাহরণ কি? স্বাভাবিক চ্যুতির উদাহরণ হচ্ছে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা একটা ভ্যালি আছে, সিয়েরা নেভাদা, সেখানে অবস্থিত এক যে ফল্ট, সেটা হচ্ছে স্বাভাবিক চ্যুতির উদাহরণ। এই ধরনের চ্যুতির ফলে একটা অঞ্চল আয়তনে বেড়ে যায়, অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে, স্প্রেড করে নিচে বসে যাওয়ার ফলে। এটা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে হয়। আর রিভার্স ফল্টটা কেমন হয়? রিভার্স ফল্টে একটা আরেকটার উপরে উঠে পড়ে। ডায়াগ্রামস তোমরা 11-12 বই, পুরনো বইয়ের সিলেবাসে এই টপিকসগুলো ছিল, সেই বইগুলোতে ডায়াগ্রামগুলো পাওয়া যায়। এখনকার বইতে আছে কিনা আমি জানি না। এরকম দেখতে হবে। ঠিক আছে, তো এই যে পার্টটা, এটা উপরে উত্থিত হয়েছে, যেটা আগে এইখানে অবস্থান করত। এরকম একটা ডায়াগ্রাম, যেটা বিপরীত চ্যুতির উদাহরণ। বিপরীত চ্যুতি মোটামুটি 30 থেকে 45 ডিগ্রি কোণ করে হয়। এর নতি যেটা হয়, নতিটা 30 থেকে 45, আগেরটার ক্ষেত্রে 45 থেকে 90 এর মধ্যে থাকে, আর এখানে কোণের পরিমাণ 30 থেকে 45-এর মধ্যে থাকে। এবং এর ফলে ক্ষেত্রফল হ্রাস পায়। আগেরটা স্বাভাবিক চ্যুতির ফলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এর ফলে ক্ষেত্রফল হ্রাস পায়। কোথায় দেখতে পাবে? উত্তর আমেরিকার রকি পর্বতমালায় দেখতে পাবে। এক্সাম্পলগুলো মনে রাখবে। উত্তর আমেরিকার রকি পর্বতমালায় দেখতে পাবে, তাছাড়া কাশ্মীরের হিমালয় অঞ্চলে দেখা যায়, ভারতের কাশ্মীরে দেখা যায়। ঠিক আছে, সংঘট্ট চ্যুতি কাকে বলে বা থ্রাস্ট ফল্ট কাকে বলে? বিপরীত চ্যুতির নতির মাত্রা, এই যে রিভার্স ফল্ট কত ডিগ্রি হলে হচ্ছে? 30 থেকে 45 বললাম। যখন 45-এরও কম হয়, যখন চ্যুতির নতির পরিমাণ 45-এরও কম হয়, তখন সেটা সংঘট্ট চ্যুতি বা থ্রাস্টে কনভার্ট হয়, থ্রাস্ট ফল্টে। ওকে, তো এই থ্রাস্ট ফল্টের এরকম একটা ডায়াগ্রাম পাবে। একটা অংশ নিচের দিকে দেখো সরে এসছে। এই অংশটা আগে এখানে, মানে এটা 1 2 3 4 করে দেখালে 1 2 3 এখানে অবস্থান করত, 1 2 3 এখানে ছিল, এটা এইদিকে সরে গেছে। তো এই ধরনের চ্যুতিকে বলা হয় সংঘট্ট চ্যুতি। 45 ডিগ্রির, শুধু মনে রাখবে 45 থেকে 90 হলে চ্যুতির নতি 45 থেকে 90 ডিগ্রি থাকে নর্মাল ফল্টে, তারপর 30 থেকে 45 থাকে রিভার্স ফল্টে, আর 45-এরও কম থাকে থ্রাস্ট ফল্টে বা সংঘট্ট চ্যুতিতে। এইবার সোপান চ্যুতি কাকে বলে? সোপান চ্যুতি মানে হচ্ছে একসাথে অনেকগুলো চ্যুতি, এই একটা, তারপরে আবার একটা, তারপরে আবার একটা, তারপরে আবার একটা, এরকম ভাবে অনেকগুলো ফল্ট পরপর তৈরি হলে সেটাকে বলা হয় সোপান, সিঁড়ির মতন তৈরি হচ্ছে, এটাকে বলা হয় সোপান চ্যুতি। যখন এই সোপান চ্যুতি দুদিক থেকে হবে, ধরো এইদিকেও একটা সোপান চ্যুতি দেখতে পাচ্ছি, আবার এই সাইড থেকেও একইভাবে
সোপানচ্যুতি তৈরি হয়েছে। তাহলে এটাকে কি বলবে? পরিধিচ্যুতি, পরিখাচ্যুতি। এটাকে বলা হবে ট্রাফ ফল্ট বা পরিখাচ্যুতি। ন্যাপচ্যুতি কাকে বলা হয়? ন্যাপ ফল্ট। সংঘট্ট থ্রাস্ট যেটা ছিল, এই যে এখানে যেখানে দেখিয়েছিলাম সংঘট্ট থ্রাস্ট বা থ্রাস্ট ফল্ট, এই সংঘট্টচ্যুতির থ্রাস্ট তল বরাবর যে শায়িত ভাঁজের এক বাহু অন্য বাহু থেকে অনেক দূরে চলে গেলে, এখানে যেমন এটা একটুখানি সরে এসছে, যদি এটা অনেকটা সরে আসে, যখন ডিসপ্লেসমেন্টটা অনেকটা বেশি হবে, এইরকম হয়ে যাবে। ধরো এই একটা অংশ আর একটা অংশের থেকে অনেকটা দূরে সরে এসছে, এটা ওইদিকে সরে গেছে, এটা এইদিকে সরে এসছে, এটা হচ্ছে অক্ষতল। তো এই ধরনের যে চ্যুতি ঘটছে এটাকে ন্যাপ বলা হয়। ন্যাপের ক্ষেত্রে কি হয়? অনেকটা দূরে চলে যায়। কাশ্মীর আছে, কাশ্মীর ন্যাপ বিখ্যাত, গাড়োয়াল ন্যাপ বিখ্যাত, সিমলা ন্যাপ বিখ্যাত। তো এরকম ন্যাপ অনেক জায়গায় দেখা যায়। এই ক্ষেত্রে চ্যুতির নতি আরো কমে যাবে, 10 ডিগ্রির কম হবে। চ্যুতির নতি 10 ডিগ্রির কম হবে। তার মানে পাদমূল প্রাচীর যখন নর্মাল ফল্ট হচ্ছে সেটার ক্ষেত্রে 45 থেকে 90, রিভার্স ফল্ট হচ্ছে 30 থেকে 45, থ্রাস্ট ফল্ট হচ্ছে 45 ডিগ্রির কম, লেস দ্যান 45, আর ন্যাপে লেস দ্যান 10 ডিগ্রি। এইগুলো মনে রাখবে। তো ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ফল্টস যেগুলো ছিল সেগুলো ডিসকাস করলাম। বাকি যে জিওমেট্রিক শেপের ওপর যেগুলো ছিল, প্যারালাল ফল্ট, তারপর অ্যানেশেলো ফল্ট, পরিধিচ্যুতি, অরিয়চ্যুতি, সেগুলো হয়ে গেছে। এবার একটু চলে আসি ভাঁজ বা ফোল্ডে। এই চ্যাপ্টারগুলো যত সোজা মনে হচ্ছে তত সোজা নয়। এর ডেফিনেশনগুলো প্রত্যেকটা বুঝে বুঝে পড়তে হবে। ফোল্ড কাকে বলে? যখন কম্প্রেশনাল বা টেনশনাল ফোর্সের, মেনলি ফোল্ড কম্প্রেশনাল ফোর্সের ফলেই হয়, টেনশনাল ফোর্স এখানে কাজ করে না। যখন দুটো প্লেট একে অপরের অভিমুখে আসে, সংকোচন ঘটে, এবং এই সংকোচনের ফলে শিলা তরঙ্গায়িত হয়, শিলার মধ্যে ওয়েভসের মতন তৈরি হয়, তখন সেটাকে আমরা ভাঁজ বলি। এটা প্রচন্ড প্রেসারের ফলে তৈরি হয়। এবার এই যেরকম চ্যুতি বলেছিলাম, চ্যুতির কিছু কিছু জায়গা অংশ রয়েছে, সেরকম ভাঁজেরও অনেকগুলো অংশ রয়েছে, সেগুলোকে একটু দেখে নাও। এটা মুছে যাচ্ছে না কেন? আচ্ছা, আচ্ছা দেখো কি বললাম, ভাঁজের কিছু অংশ রয়েছে। ঠিক হচ্ছে না ডায়াগ্রামটা? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো ভাঁজের প্রথম কথা হচ্ছে ভাঁজের অক্ষ কাকে বলে? অক্ষ মানে অ্যাক্সিস, মেরুদণ্ড। তাহলে এই ভাঁজটা, তুমি একটা ভাঁজ দেখলেই বুঝতে পারবে তার মেরুদণ্ড, মানে যে জায়গা থেকে শিলার বক্রতাটা বেশি, যে জায়গায় বক্রতা বাড়ছে, সেই জায়গার বিন্দুগুলোকে যুক্ত করে যদি একটা সরল রেখা ড্র করা হয়, তাহলে যে লাইনটা আমরা পাবো সেটাকেই বলা হবে ভাঁজের অক্ষ। ওকে, তো এই ক্ষেত্রে এই যে ফোল্ডটা ড্র করলাম, এইটা হয়ে যাচ্ছে কি ভাঁজের অক্ষ।
বা মেরুদণ্ড বা অ্যাক্সিস। এইবার এই অক্ষগুলোকে যুক্ত করে আমি যদি একটা তল এঁকে ফেলি, অক্ষগুলোকে যুক্ত করে যদি একটা তল আঁকা যায়, তাহলে যেই তল বরাবর এই ভাঁজটা দাঁড়িয়ে আছে সেই পুরোটাকে বলা হচ্ছে কি? অক্ষতল। মানে এই যে তলটা তৈরি হচ্ছে, অক্ষ হচ্ছে একটা লাইন, অ্যাক্সিস মানে একটা লাইন, আর অক্ষতল মানে একটা প্লেন। তো অক্ষ আর অক্ষতলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? অক্ষ হচ্ছে যে লাইন বরাবর, মানে যেখান থেকে বেঁকেছে সেই পয়েন্টস গুলোকে যুক্ত করে একটা লাইন ড্র করা, সেটা হচ্ছে অক্ষ। আর যে তল বরাবর এই দুটো ভাঁজ দাঁড়িয়ে আছে সেটাকে বলা হচ্ছে অক্ষতল। এবার বাহু কাকে বলে? ভাঁজের দুটো বাহু, দুদিকে নত থাকে যে অংশ দুটো, সেই দুটোকে বলা হয় বাহু। এটা একটা বাহু, এটা একটা বাহু। মানে অক্ষ থেকে যদি আমি কেটে দিই ভাঁজটাকে, তাহলে দুটো সাইডকে ভাঁজের দুটো বাহু বলা হয়। এবার এই বাহুগুলো সমান অসমান হতে পারে। যেমন এইরকম যদি ভাঁজ হয় তাহলে অনেকটা সমান বলে মনে হচ্ছে, যদি এইরকম হয় তাহলে এই ভাঁজটা অসমান বলে মনে হচ্ছে। তাহলে বাহু সমান অসমান দুরকমই হতে পারে, একই দিকে হেলে থাকতে পারে, দুটো অপোজিট সাইডে হেলে থাকতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। আচ্ছা, এবার ভাঁজের নতি কাকে বলে? নতি হচ্ছে শিলাস্তর বা ভাঁজের বাহু অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণে হেলে থাকে। আর আমি যদি এখানে একটা অনুভূমিক তল ড্র করি, এটা ধরো অনুভূমিক তল। অ্যাকচুয়ালি অনুভূমিক তলটা তো নিচে আছে, এইটা তো অনুভূমিক তল। এবার এই তলের প্যারালাল এখানে যদি আমি একটা লাইন ড্র করি, এটাকে আমি অনুভূমিক তলের একটা প্যারালাল লাইন ড্র করলাম। হ্যাঁ, তো অনুভূমিক তল এটা নয়, কিন্তু অনুভূমিক লাইনের প্যারালাল লাইন। তো এই যে অনুভূমিক তলের যে প্যারালাল লাইন, এর সাথে ভাঁজের বাহুটার যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় নতি বা ডিপ। তো অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণে হেলে থাকে সেটাকে বলা হচ্ছে ভাঁজের নতি। এই নতি যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারে, 0 থেকে 90-র মধ্যে যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে ভাঁজের নতি। এবং ভাঁজের নতি সবসময় আয়ামের সমকোণে থাকে। ভাঁজের আয়ামের সমকোণে ভাঁজের নতি হয়। আয়াম কোনটা? আয়াম হচ্ছে অক্ষতল ভাঁজকে যে রেখা বরাবর ছেদ করে, এটা হচ্ছে আয়াম। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা ড্র করলাম, এটা হচ্ছে আয়াম। মানে অক্ষতল ভাঁজকে যে রেখা বরাবর ছেদ করে সেটাকে ভাঁজের আয়াম বলে। বোঝা গেল? তো এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে ভাঁজের ক্ষেত্রে। বাদ বাকি ভাঁজটা সোজা। তবে ভাঁজেরও অনেক শ্রেণীবিভাগ আছে। ভাঁজের বক্রতা অনুসারে ভাঁজকে কত ভাগে ভাগ করা হয়? 1 নম্বর, বক্রতা অনুসারে বা ভাঁজের কার্ভেচার অনুযায়ী ভাঁজ কত রকমের হবে? ঊর্ধ্বভঙ্গ, তারপরে আছে অধোভঙ্গ। এবং ঊর্ধ্বভঙ্গ মানে এরকম, মানে এই একটা ফোল্ড যাচ্ছে, এর উপরের অংশটাকে ঊর্ধ্বভঙ্গ বলবে, নিচের অংশটাকে অধোভঙ্গ বলবে। এবার একটা ঊর্ধ্বভঙ্গের মধ্যে যদি অসংখ্য এরকম ফোল্ড থাকে, আর অধোভঙ্গের মধ্যেও যদি এরকম অসংখ্য ভাঁজ থাকে, ছোট 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 ভাঁজ নিয়ে যদি এক একটা ভাঁজ তৈরি হয়, তাহলে এটাকে বলা হবে ঊর্ধ্বভঙ্গ ধারা, এটাকে বলা হবে অধোভঙ্গ ধারা। বোঝা গেল? তো এই দুটো নাম আছে, ঊর্ধ্বভঙ্গ ধারা আর অধোভঙ্গ ধারা। এটার ইংলিশ হচ্ছে, ঊর্ধ্বভঙ্গ ধারাকে বলা হয়, আচ্ছা, ঊর্ধ্বভঙ্গকে ইংলিশে বলে অ্যান্টিক্লাইন, আর অধোভঙ্গকে বলে সিনক্লাইন। ওকে, অধোভঙ্গকে বলে সিনক্লাইন। তোমরা জিও সিনক্লাইন পড়েছো। জিও সিনক্লাইন মানে কি? একটা অধোভঙ্গ, যেখানে টেথিস ছিল একটা জিও সিনক্লাইন। তো অধোভঙ্গের মধ্যে পলি জমা হয়েছিল, আর অ্যান্টিক্লাইন হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। এবার ঊর্ধ্বভঙ্গ ধারা
এটাকে বলা হয় অ্যান্টিক্লাইনোরিয়াম। অ্যান্টিক্লাইনোরিয়াম আর অধমঙ্গকে বলা হয় সিনক্লাইনোরিয়াম। ওকে, এটা গেল বক্রতা অনুসারে ভাগের কতগুলো নাম। এরপর ভাঁজকে ভাগ করা যায় বেসড অন অ্যাক্সিস অ্যান্ড অ্যাক্সিয়াল প্লেন, মানে অক্ষ এবং অক্ষ তলের ওপর বেস করে। অক্ষ তলের ওপর বেস করে কি হবে? 1 নাম্বার প্রতিসমভাজ। প্রতিসমভাজ মানে একই অ্যাঙ্গেলে হেলে আছে। ভাঁজের দুটো বাহু অক্ষের সাথে একই কোণে হেলে আছে, এটা প্রতিসম। অপ্রতিসমভাজ কি? দুটো বাহু একই অ্যাঙ্গেলে নেই, হ্যাঁ, একটু এদিকে হেলে আছে বা একটু এদিকে হেলে আছে, এরকম হলে এটা অপ্রতিসমভাজ। তারপর আবৃত ভাঁজ আছে, প্রতিসম, অপ্রতিসম, সমনত। সমনত মানে কি? পুরোপুরি সমনত, পুরোপুরি এরকম ভাবে হেলে গেছে, সমনত ভাঁজ। তারপর উদ্ঘট্ট বা থ্রাস্ট ফোল্ড। থ্রাস্ট ফোল্ড মানে এটাও একটার উপর আরেকটা শুয়ে পড়েছে। ন্যাপ ফোল্ড। ন্যাপ ফোল্ড মানে একটা আরেকটার থেকে দূরে অবস্থান, একটা বাহু আরেকটা বাহুর থেকে দূরে সরে গেছে, ওই যে চ্যুতির ফলে ন্যাপ ফল্ট পড়েছিলাম, এটাও সেম, ন্যাপ ফোল্ড। তো এইভাবে বিভিন্ন মাপকাঠির ওপর বেস করে ভাঁজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ভাঁজের বাহুগুলোর মধ্যে যে কোণ তৈরি হয়, ভাঁজের বাহুগুলোর মধ্যে যে কোণ তৈরি হয় তার বেসিসে ভাঁজকে ভাগ করা হয় সংকীর্ণ ভাঁজ, বদ্ধ ভাঁজ, মুক্ত ভাঁজ, মৃদু ভাঁজ, এরকম অনেক নাম আমরা এই চ্যাপ্টারে দেখতে পাবো। তো মানে খুব ভালো হবে যদি এগুলো তোমরা ডায়াগ্রাম দেখে দেখে মনে রাখার চেষ্টা করো। তো ডায়াগ্রাম, প্রত্যেকটা ডায়াগ্রাম তোমরা পাবে কোথায়? পুরোনো সিলেবাসের 11-12 বইতে ফোল্ড এগুলো ছিল, সেখানে আছে। এখন নতুন সিলেবাসটা দেখতে হবে 11-12 ফোল্ডটা রেখেছে কিনা, থাকলে ওই বইগুলোতে পাবে। আদারওয়াইজ যে নোটসগুলো দেব তার মধ্যে ডায়াগ্রামস কিছু থাকবে, সেগুলো ফলো করবে। ওকে, এটা তোমরা মানে এটা একটু খুব সহজ বলে মনে হলেও খুব সহজ নয়, কারণ এই অক্ষ তল কাকে বলে এগুলো একটু কনসেপচুয়াল জিনিস, বুঝতে হয়। তবে এটা পড়তে অসুবিধা হবে না, কারণ জিওগ্রাফি নিয়ে যারা পড়েছো তারা এগুলো কোনো না কোনো সময় পড়ে এসছো, সবই পড়ে এসছো, তবে এগুলো স্কুল লেভেলেই পড়ানো হয় ফল্টের ব্যাপারটা, সেই কারণে। ওকে, তো এই যে দুটো চ্যাপ্টার জিওটেকটনিক্সের, এই দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এই দুটো মোটামুটি আজকে আমরা কভার করেছি। বোঝা গেছে? বলো, একটু রেসপন্স করো, বুঝতে পেরেছো কি? তো এই দুটোর নোটও তোমরা পেয়ে যাবে, এই দুটোকেও রেডি করো। আর সময় বেশি নেই, তাই ফেলে রাখবে না কিছু, যা পাবে যেখান থেকে পাবে সেখান থেকে পড়বে। এরপরে কোশ্চেন আনসারও ডিসকাশন করতে হবে। তো হয়ে যাক, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাক, তারপরে এই চ্যাপ্টার রিলেটেড যত রকমের কোশ্চেন হয় সব নিয়ে একটা ক্লাসে বসবো ডিসকাশন করতে। ওকে, রক্সটা পেয়ে যাবে, স্যার পাঠিয়ে দেবেন আজকেই। বাকিগুলো এই দুটো চ্যাপ্টারের ওপর নোটসও পেয়ে যাবে। ব্যাস, আজকে এই পর্যন্তই থাকুক, তারপরে পরের ক্লাসে দেখা যাক আমরা নেক্সট কোন চ্যাপ্টারটা করব। ফোল্ড ফলস হয়ে গেল, মাউন্টেন বিল্ডিং, প্লেট টেকটনিক্সও করতে পারি, আর আর্থকোয়েক, ভলক্যানো এগুলোও করতে পারি। খুব সোজা চ্যাপ্টার, আর্থকোয়েকটা তো সোজা চ্যাপ্টার, খুব বেশি প্রবলেম নেই, শুধু ওয়ান লাইনার স্টেটমেন্টস, এখন ওয়ান লাইনার স্টেটমেন্ট হিসেবে পড়লে বেশি সুবিধা হবে। ওকে, চলো,
আজকের মতন এন্ড করি তাহলে। ওকে থ্যাংক ইউ, গুড নাইট।